স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে এই বৈঠক। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বেশ খানিকটা গোপনীয়তা রক্ষার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। আর সফর নিয়ে বিভিন্ন মহলেও নানা রকম জল্পনা কল্পনা চলছে। সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত কোন কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে, বিস্তারিত জানাবেন। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ভারতের পররাষ্ট্র সচিব তিনি ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন। তিনি ঢাকায় এসে পৌঁছেছেন আজ 8:30টার একটি ফ্লাইটে এবং কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এবং কিছুক্ষণ পরে সেই বৈঠকটি শুরু হবে আমরা জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে এই পদ্মার সামনে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে অবস্থান করছি। যেটি আমরা জানতে পেরেছি যে এই যে বৈঠক, পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদেশের যে বৈঠক, তাকে FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন নামেই পরিচিত এবং এখানে এটি একটি নিয়মিত বৈঠক। যদিও এবছর বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন কিংবা অবনতি, সেই বিষয়টি প্রাধান্য পাবে এবং এই অবনতির মধ্যেই, দুদেশের সম্পর্কের অবনতির মধ্যে এই বৈঠক আরও বেশি গুরুত্ব বহন করে সেটাই মনে করছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমরা যেটি জানতে পেরেছি যে স্বাভাবিকভাবেই এই বৈঠকে দুদেশের পররাষ্ট্রনীতি, সীমান্ত, বাণিজ্য, কানেক্টিভিটি এই বিষয়গুলোই গুরুত্ব পায়। এছাড়া রয়েছে পানি, ন্যায্য হিস্যার বিষয়গুলো গুরুত্ব পায়। যদিও এবছর শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে দুদেশের পররাষ্ট্র পর্যায়ের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের এটি কিন্তু প্রথম বৈঠক। সুতরাং সব দিক থেকে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আমরা যেটি জানতে পেরেছি, 11টার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং পরবর্তীতে মধ্যাহ্নভোজের পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপরে 5টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করা হবে এবং এর রাতেই ভারতের পররাষ্ট্র সচিব দিল্লি চলে যাবেন। যদিও কিছু বিষয় আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, গতকালও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই বৈঠক নানান দিক থেকে গুরুত্বপূর্ণ এবং যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, অর্থাৎ দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেই বার্তা দেওয়া হবে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বর্তমানে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, সেই বিষয়গুলোও বার্তা দেওয়া হবে দিল্লিকে, এরকমটি শোনা যাচ্ছে। আমরা রয়েছি, পরবর্তীতে বৈঠক কি হলো কিংবা বৈঠক শুরু হলে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে সেটি জানাতে পারবো। নিশ্চয়ই জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সচিব বলেন, দেশের বিকাশ ও উন্নয়নের মূল বাধা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জাতির সমষ্টিগত কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার। জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয়। রবিবার দিবাগত রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক
হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, গাড়িবহরে হামলার পাশাপাশি তাদের ব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হামলায় আহত হয়েছেন অনেকেই। সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সমন্বয়করা। মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণে বরিশালের ওয়াবদা কলোনিতে গড়ে উঠেছিল পাকিস্তান বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। কলোনির ২৭টি দ্বিতল ভবনের মধ্যে ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। সেখানে নারী পুরুষের ওপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। এরপর হত্যা করে লাশ ফেলা হতো টর্চার সেলের কাছে সাগরদী খালে। ৭১-এ বাঙালি হত্যা ও নির্যাতনের কেন্দ্র ছিল বরিশালের ওয়াবদাপাড়া কলোনি। পাশবিক নির্যাতনের নীরব সাক্ষী এটি। ১৯৭১ সালের ২৫শে এপ্রিল গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণ নিতেই গড়ে তোলা হয়েছিল পাক বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। এই ক্যাম্প থেকে ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাতো পাকিস্তানি বাহিনী। কলোনির ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, তাদের স্বজন এবং নারীদের ধরে এনে টর্চার সেলে চালানো হতো অমানবিক নির্যাতন। নির্যাতনের পর সাগরদীর খালের সেতুর ওপর লাইনে দাঁড় করিয়ে হত্যার পর মরদেহ ফেলা হতো খালে। বাহিনীর নিরাপত্তায় গড়ে তোলা হয়েছিল ৩টি বাংকার। অগণিত গণহত্যার নীরব সাক্ষী এই কলোনি। মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই দুইটা ২৫ নম্বর এবং ২৪ নম্বর ভবনে তারা টর্চার করত। এখন মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি আপনারা ভুলে যান, তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে? যে মানুষগুলা প্রাণ দিচ্ছে অকাতরে, তাদের স্মৃতি রক্ষা, এটা কিন্তু সময়ের জাতির দাবি। মুক্তিযুদ্ধের নির্মম প্রকৃত ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান নগরবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বদনাম, অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের ব্যাপারটা আপনি সচেষ্ট হন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা সঠিকভাবে প্রকাশ করে আমাদের এই জেনারেশনের কাছে প্রচার করা উচিত। লাশের স্তূপের উপর যে স্বাধীনতা এসেছে তার স্মৃতি রক্ষার্থে কোনো ধরনের কার্পণ্য যেন না হয়, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। নারীর পাশাপাশি বেগম রোকেয়া মানুষের জাগরণের গানই গেয়েছিলেন। তিনি আমৃত্যু লড়াই করেছেন নানা সমীকরণে পিছিয়ে পড়া বাঙালি নারীদের জন্য। গভীর অন্ধকার থেকে নিজে যেমন বেরিয়ে এসেছেন আলোকবর্তিকা হাতে, তেমনি চেয়েছেন নারীর জাগরণ। তাই কেবল দিবসের মধ্যে আবদ্ধ না করে প্রতিদিনই বেগম রোকেয়া চর্চার প্রয়োজন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু বাংলাদেশ নয়, বাংলাভাষী মানুষের কাছে খুব পরিচিত এক নাম। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্ম তার। ১৯৩২ সালের একই দিনে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় মৃত্যু। ৫২ বছরের ছোট্ট জীবনে নারী শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেন তিনি। শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা মুসলমান নারীদের জন্য তিনি শিকল ভাঙার গান গেয়েছেন। তাই তাকে এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। যে আপুটি কাজটি করেছেন, মুখে কালি দিয়েছেন, এটা কাম্য নয়। উনি যে বইগুলো রেখে গেছেন ওগুলো আমাদের পড়া উচিত, তাহলে বুঝতে পারবো যে আগে মেয়েগুলো কিভাবে চলতো, তাদের আচরণ দেখলে বুঝতে পারবো যে এখন আমরা কতদূর এগিয়ে আছি। সামাজিক গোঁড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষার আলো দিয়ে বিদ্রোহ করেন বেগম রোকেয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ওনার মুখে কালি লাগানোটা আসলেই নিকার্জন। উনি যদি আজকে না থাকতো আমরা এত জীবনেও আসতে পারতাম না। এটার বহিঃপ্রকাশটা আসলে আমাদের করতে হবে আমাদের পড়াশোনার মাধ্যমে। আমরা যখন ভালো জায়গায় যাব, আমরা যখন এই দেশটাকে জন্য নতুন কিছু দিতে পারবো, তখনই আসলে বেগম রোকেয়াদের যে কষ্ট, তাদের যে আসলে জার্নি, সেটা শুধুমাত্র সফলকাম হবে। অন্ধকার থেকে বাঙালি নারীদের আলোর পথ দেখানো বেগম রোকেয়া দিনে দিনে কেবল দিবস পালনে আবদ্ধ হয়ে গেছেন। যখনই যারা আমাদের এই অধিকারের জন্য লড়াই করেছে, তখনই তাদেরকে ভীষণভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছে। আমি এবং আপনি, আমরা তাদের চেতনার মধ্যে, তাদের চিন্তার মধ্যে এই বার্তা দিতে ব্যর্থ হয়েছি। দিন দিন যেখানে বেগম রোকেয়া সংগ্রাম দেখানো পথ আরো প্রশস্ত হওয়ার কথা, সেখানে বিপরীত স্রোত দেখা যাচ্ছে। যে আমি নারী, কাজে আমি যদি এই কাজ করি বা আমি যদি এই কথা বলি বা আমি যদি কোনো সাহসী উদ্যোগ নেই, তাহলে আমাকেও এইভাবে কিন্তু সমাজ
পিছিয়ে রাখবে বা আমার উপরে একটা কালিমা লেপন করতে পারে। কাজে এটা কিন্তু গভীর ইঙ্গিত বহন করছে আমার এগিয়ে যাওয়ার জন্য। কাজে আমার মনে হয় অবশ্যই এটা মানবাধিকারের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে। কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। বেগম রোকেয়া দিবসে এই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও দূষণের শীর্ষে ঢাকার বাতাস। সকাল 8টায় বিশ্বের 126টি দূষিত শহরের মধ্যে বায়ুর মান 305 স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রাজধানী ঢাকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে 45% বেশি। এরপরই আছে মিশরের কায়রো, স্কোর 211। বাতাসের মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir এই সূচক তুলে ধরে। মূলত বায়ুর মান 300 পার হলেই দুর্যোগপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। বায়ুর মানের হিসেবে আজ রাজধানীর সবচেয়ে দূষিত 3 শীর্ষ এলাকা: ইস্টার্ন হাউজিং, যার স্কোর 521, পুরান ঢাকার বেচারাম দেউরি, যার স্কোর 473 ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, যার স্কোর 429। ঢাকার বাতাসে বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। গেল বৃহস্পতিবার দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা। অগ্রহায়ণের শেষ ভাগে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের অনুভূতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ এলাকা। শীত থেকে রক্ষা পেতে অনেকে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা। শীতল হাওয়া উপেক্ষা করেই কাজে যাচ্ছেন তারা। এবার দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর জেনে নেব সহকর্মী শেখ আশিকের কাছ থেকে। আশিক। ধন্যবাদ ঈশিতা। ক্রিকেট, ফুটবলের যত খবর আছে সেগুলো আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি। দর্শক সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে। সঙ্গে আছি শেখ আশিক। নির্ধারিত সময়ের একদিন আগে আজ ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে 2টি দেশ ঘুরে ঢাকায় আসছে। এই ট্রফি থাকবে 13 ডিসেম্বর পর্যন্ত। সোমবার দুপুর 1টায় ঢাকায় অবতরণের কথা থাকলেও একদিন থাকবে না তার ট্রফি ট্যুরের কর্মসূচি। মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের ফটো সেশনের পর ট্রফি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। দীর্ঘতম সমুদ্র সৈকত প্রদর্শনীর পর ট্রফি প্রদর্শনীর জন্য ঢাকায় নিয়ে আসা হবে। 16 নভেম্বর পাকিস্তান থেকে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ। সেখান থেকে ট্রফি যায় আফগানিস্তানে। অংশগ্রহণকারী দেশগুলো ঘুরে ট্রফি আবার 27 জানুয়ারি পাকিস্তানে ফেরত পাঠানো হবে। নিজের বিরুদ্ধে করা তদন্ত কমিটিকে স্বাগত জানালেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। ইংল্যান্ডে আয়োজিত হতে যাওয়া কাবাডি বিশ্ব আসরে কেন বাংলাদেশ থাকবে না তার ব্যাখ্যাও দিল কাবাডি ফেডারেশন। এদিকে বিজয় দিবস কাবাডি দিয়ে বছরের কর্মসূচি শুরু করতে চায় অ্যাডহক কমিটি। সুযোগ পেলে 2025 বিশ্বকাপে আয়োজন করতে চায় বাংলাদেশ। দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর লক্ষ্যে কদিন আগেই 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে SM নেওয়াজ সোহাগের নিয়োগ নিয়ে উঠেছে বিতর্ক। যার প্রেক্ষিতে 4 ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে NSC। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহাগ। তদন্ত কমিটি যদি আমার কাছে আসে বা আমাদের কাছে আসেন, আমার ফেডারেশন অ্যাকাউন্টস বলেন সব দিক থেকে প্রস্তুত আছে এই জন্য আনসার করতে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং কাজে আমি অলরেডি স্টার্ট করেছি। জাস্ট গ্রাউন্ড ওয়ার্কটা আমি করছি। আমার প্রেসিডেন্ট যখন আমাদেরকে টেবিলে বসবেন আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিব এবং এইসব যত কিছু হচ্ছে এগুলো নিয়ে আমি অন্তত সময় নষ্ট করতে রাজি না। আগামী বছরই ইংল্যান্ডে বসতে যাচ্ছে কাবাডির বিশ্ব আসর, যেখানে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে সংবাদ এসেছে 2-1টি গণমাধ্যমেও, কিন্তু এমন সুযোগ কেন হাতছাড়া করছে বাংলাদেশ? মাদার কনসার্ন হচ্ছে AKF IKF।
আমরা তাদের সাথে অ্যাফিলিয়েটেড। তাদের যখন প্রোগ্রাম হবে সেটা আমরা, এর বাইরে অনেক কিছু করতে পারে, বিতর্কিত থাকতে পারে সেটার জন্য, বা অনেক বিদ্রোহী গ্রুপ থাকতে পারে, তো ওরা টুর্নামেন্ট করতেই পারে, সেক্ষেত্রে আমাদের এখানে পার্টিসিপেটের সুযোগ নাই। এদিকে বিজয় দিবস কাবাডি আয়োজনের মধ্য দিয়ে ঘরোয়া আসর শুরু করতে চায় নবনিযুক্ত অ্যাডহক কমিটি। সুযোগ পেলে বেটিং করে ঢাকায় 2025 বিশ্বকাপ কাবাডি আয়োজনে আগ্রহ কাবাডি ফেডারেশনের। ওয়ার্ল্ড কাপ যদি আমরা বিট করে পাই, আমরা ওয়ার্ল্ড কাপ করতে পারি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।